একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি স্বনামধন্য মধুমাতার লাতখোর। তো মধুমাতার লাতখোর কিন্তু আবার বসে পড়েছে, কারণ ওর যে ভেতরের ফ্রাস্ট্রেশন কিছুতেই বার করতে পারছে না। আমি এর আগে বহু ভিডিওতে বলেছিলাম যে মারিয়া জবের থেকে প্রেগনেন্ট হয়েছে, এই জানোয়ার সেটা নিতে পারেনি এবং সহ্য করতে পারেনি, এবং তার জলজান্ত প্রমাণ কালকে সঞ্জয় দার যে রেকর্ডিংটা শুনিয়েছে সেটার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছে যে এই জানোয়ার কোনো দিনই চায়নি যে মারিয়া প্রেগনেন্ট হোক। এবং বারবার যখন মারিয়াদের ভিডিও দেখে আবেভাবে মানুষ বুঝতে পারছিল, দর্শকরা গেস করছিল যে মারিয়া প্রেগনেন্ট, ও কিন্তু সেই সময় ক্রমাগত দর্শকদের মাথায় ঢুকাচ্ছিল ও প্রেগনেন্ট নয়, ও অভিনয় করছে, ও এই নিয়ে মানে এইরকম প্রেগনেন্ট ভাব দেখিয়ে ভিউজ টানার চেষ্টা করছে, মানুষের সঙ্গে মিথ্যাচারিতা করছে। ও যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে সেটা বলবে। তোমরা সবাই জানো যে একটা বাচ্চা হওয়ার আগে 5 মাস সাধারণত আমাদের আমরা আর কি বলি না, বেশিরভাগ অনেক পরিবারেই এমন আছে 5 মাস না হলে বাইরের লোককে জানায় না তারা প্রেগনেন্ট, সেই বাড়ির কোনো মেম্বার প্রেগনেন্ট বাইরের লোককে জানায় না। কারণ কি, অনেকেই এগুলো কিন্তু মানে, এবং বাচ্চার ক্ষেত্রে সেটা মারিয়ারাও মেনটেন করেছে, সেই কারণের জন্য বলতে পারছিল না। কিন্তু ওকে দেখে ওর ভিউয়ার্সরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছিল যে ও একটা প্রেগনেন্সি জার্নিতে পা দিয়েছে। কিন্তু ও সেই সময় প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিয়েছে, বলেছে যে মারু আর পম্পম মিথ্যাচারিতা করছে, ভিউজ টানার চেষ্টা করছে। আর তার প্রমাণ কালকে সঞ্জয় দার রেকর্ডিং থেকে পেয়ে গেছে যে ওর 6th সেন্স বলছে। আমার মনে হয় ওকে আগা 5 তলা জুতিয়ে ওর 6th সেন্স ওর জায়গা মতন পুরো গুজে একদম গুতিয়ে ঢুকিয়ে দিই। বুঝতে পেরেছেন তো? ওর 6th সেন্স, হ্যাঁ, ওর 6th সেন্সের 108। সেখানে বলছে ওর তো এমনিই ভুঁড়ি, হ্যাঁ, ওর ওই পিসিডির সমস্যা আছে, ও এত তাড়াতাড়ি মা হবে না। ওটা কি বলুন তো, ওর মনের মধ্যে স্যাটিসফাই করছিল নিজেকে যে ভাই আমি 12 বছরে হতে পারিনি, আমার কোল ভর্তি হতে পারিনি, ওর কোলও ভর্তি হবে না, ওর পিসিওডি আছে, ও শূন্য, ওর কোল শূন্য থাকবে, ওইসব গল্প দিচ্ছে, এগুলো নিজেকে সন্তুষ্টি করছিল। বুঝতে পেরেছেন তো? সেখানে মারিয়া যখন প্রেগনেন্ট হয়ে গিয়ে ওর মুখটার মধ্যে জুতো ঘষে দিল, হ্যাঁ, তখন এই জানোয়ার আরে হাতে সেই মেয়েটার পেছনে পড়েছিল, আরে হাতে। ও আজকে বলছে মন্দিরা চায়নি। মন্দিরা যদি প্রেগনেন্ট না চাইতো, প্রথমত নিজে মুখে বলছে মন্দিরা মারু প্রেগনেন্ট হোক চায়নি। আবার ও নিজে মুখে বলছে মন্দিরা মারু যে প্রেগনেন্ট এটা যদি মন্দিরা জানতে পারতো তাহলে কখনোই মন্দিরা মারুর সঙ্গে সম্পর্ক নষ্ট করতো না। তাহলে বলুন তো, দুরকম কথা, একই মানুষ দুরকম কথা বলছে, কোনটা সমর্থনযোগ্য আর কোনটা সমর্থনযোগ্য না, দুটোকে গুলিয়ে ও প্রেজেন্ট করতে বসেছে। এ হচ্ছে এত বড় ইতরের বাচ্চা। সেখানে দাঁড়িয়ে যদি মারিয়ার প্রেগনেন্সি মন্দিরার ওপরে মন্দিরা না চাইতো, তাহলে মন্দিরা বলতো যে এই সময় এই মেয়েটা এখন প্রেগনেন্ট, এই সময় মারিয়াকে নিয়ে তুই সোনাদি তুই এই সময় মারিয়াকে নিয়ে ভিডিও করা বন্ধ কর। বলতো না? আপনারা বলুন। অবশ্যই বলতো। সেখানে আমরা দেখেছি মারিয়া বলেছে যে মারিয়া এবং তার এই সোল সিস্টেমের দিদিরা বলেছে এখন মারিয়াকে নিয়ে, মন্দিরা সোল সিস্টেমের দিদিরা বলেছে যে এখন মারিয়াকে নিয়ে ভিডিও করা যাবে না। কিন্তু ও সেটা কর্ণপাত করেনি, কারণ ওর এক হচ্ছে মারিয়া প্রেগনেন্ট, একটা পিসিওডি থাকা সত্ত্বেও প্রেগনেন্ট হয়ে গেল, 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে মারিয়াকে সেই সময় জুতিয়ে ঝাঁটিয়ে প্রচুর ভিউজ গেইন করছিল, সেটার একটা লোভ, সেই কারণের জন্য মারিয়াকে কিছুতেই জুতানো বন্ধ করছিল না। মারিয়া চোর, মারিয়ার পরিবার ভিখারির বাচ্চা, শ্বশুর বাড়ির লোক ভিখারির বাচ্চা, মারিয়া নাম কি বলে ক্লিপ চোর, চিটিংবাজ, লোকের কাছে টাকা ধার চায়, টাকা ধার নিয়ে শোধ দেয় না, ব্লা 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 অনেক কিছু বলে গেছে। আজকের ডেটে
যখন বাচ্চাটা তারপরে আমাদের জুতানো খেয়ে, আমাদের র্যাম্পার জুতানো খেয়ে, প্রত্যেকটা ক্রিয়েটার ওর আগা পাঁচতলা গাঁটে গাঁটে বাইনটের পর বাইনট, বাইনটের পর বাইনট হারামির বাচ্চাকে দিতে দিতে যখন মাজাটা ভেঙে দিয়েছে যে কুত্তার বাচ্চা একদম মুখ খুলবি না, একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে একদম মুখ খুলবি না, তাহলে তোর জায়গা মতন বুঝে দেওয়া হবে, যখন বলা হয়েছে তখনই তোর কি করেছে, এই মারিয়াকে নিয়ে মুখ বন্ধ করেছে। এবং বক্তব্য কি, এখন বুঝে শুনে ধীরে 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 কি করতে হবে, পা মেপে 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 ফেলতে হবে, কারণ নইলেই সব সমালোচকরা খ্যাকা 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 করে ধরবে ওকে, ওর ঘেটিটাকে এইরকম মুচড়ানোর জন্য সব সমালোচকরা ধরবে। এই জন্য হারামির বাচ্চা তখন মুখ বন্ধ করেছিল। কিন্তু ও কিন্তু মারিয়ার ক্ষতির জন্য এখনো কিন্তু ওত পেতেছিল কোন সময় আবার মেয়েটাকে টার্গেট করবে। সেম ভাবে দেখুন, যেই দিনকে মারিয়া প্রেগন্যান্সি জার্নি শেষ করে মা হলো, ব্যাস স্টার্ট হয়ে গেল ওর ভিডিও। কি না, মাতৃত্ব কোথায় গেল, মধু আন্টির মাতৃত্ব কোথায় গেল, একমাত্র সন্তান প্রেগনেন্ট, তার মা হচ্ছে, সেই সময় মা নেই, গর্ভধারিণী মা নেই, মা কোথায় গেল, মাকে কেন দেখা যাচ্ছে না। তারপরে যখন মধু আন্টি আর মারিয়ার বাবা ওর মুখের মধ্যে ছেঁড়া চপ্পল দিয়ে জুতাতে জুতাতে ক্যামেরার সামনে আসলো, তখন হারামির বাচ্চার বক্তব্য কি শুরু হলো, হারামির বাচ্চার বক্তব্য কি শুরু হলো, কেন তারা বাচ্চাটাকে যখন ডেলিভারি করানোর সময় আসলো তখন খালি হাতে আসলো। আচ্ছা বলুন তো আপনারা কটা মানুষ একটা বাচ্চাকে হাসপাতালে দেখতে গিয়ে, ঠাকুমা হোক, দিদিমা হোক, কাকিমা হোক, জেঠিমা হোক, কে একটা হাসপাতালে বাচ্চা হওয়ার পরে সেখানে গিফট নিয়ে ঢোকে, কে ঢোকে বাচ্চার মুখ দেখার জন্য হাসপাতালে, সোনার চেন বলুন, এই বলুন, হেনা তেনা নিয়ে ঢোকে, যারা দূরে থাকে, যাদের যাতায়াতের অসুবিধা আছে, যে না আমি হাসপাতালেই গিয়ে দেখে আসবো, ওর বাড়িতে গিয়ে দেখে আসা সম্ভব নয়, সেই ক্ষেত্রে তারা হাসপাতালে গিয়ে জিনিস দিয়ে আসে। যেমন এই যে রিয়া বলে যে দিদিভাই গেছিল, যিনি প্রত্যেকটা দরকারি জিনিস গুছিয়ে মারুকে দিয়ে এসছে, তিনি এখান থেকে যাওয়াটা ওনার সুবিধাজনক ছিল বলে উনি হাসপাতালে গিয়ে প্রত্যেকটা জিনিস গুছিয়ে মারুকে দিয়ে এসছে। কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রেগনেন্সি মা এবং বাবা ভোর 5টার সময় বেরিয়েছে, মেয়ের ছেলে হবে না মেয়ে হবে তারা জানে না, তারা কি করবে না, তারা গিফট নিয়ে কেন আসেনি। আরে মারুর বাবা মার তো অবস্থা ভালো, হ্যাঁ, তাহলে কেন মারুর বাবা মা একটা কোনো কিছু নাতির প্রথম মুখ দেখলো, তাকে কিছু দিল না কেন, খালি হাতে কেন মুখ দেখলো। তারপরে শুরু হলো কি, মারিয়ার শ্বশুর শাশুড়ি কেন এলো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে মিলমিশ নেই, মারিয়া একসেরে কারো সঙ্গে চলতে পারে না, মারিয়া কারো সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, তাই শ্বশুর বাড়ির লোকরা আসেনি। তারপরে আবার কি হলো, অনুপম আর মারিয়া গু লেপে মুখের মধ্যে, হারামির বাচ্চার মুখে পুরো গু লেপড়ে দিয়ে, হ্যাঁ কি করলো, মারিয়ার মা মানে পম্পম, এই অনুপম এবং মারিয়ার শ্বশুর শাশুড়ি ব্রেক জার্নি করতে করতে বৌমার কাছে এসে উপস্থিত হলো, কারণ উনি বাসে চড়তে পারেন না, বাসে ওনার বমি হয়। এইবার চলে আসলো যে মারিয়ার মা বাবা তো এসে গেল, এইবার বাচ্চার দাদু ঠাকুমাও চলে আসলো, তাহলে এইবার বাচ্চার দাদু ঠাকুমা সোনার জিনিস কেন দিল না, ওরা হচ্ছে কাইস্টা, ভিখারির বাচ্চা, দেওয়ার মানসিকতা নেই। আচ্ছা বলুন তো, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারেও যদি একটা সন্তান হয়, ছেলে কি মেয়ে, তার বাবা মা তাকে একটা সোনার জিনিস দেওয়ার চেষ্টা করে। বহু পরিবার আমাদের, হ্যাঁ, এখনো রয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার, এখনো নিম্ন মধ্যবিত্ত পরিবার এরকম রয়েছে
যে নিজের সন্তানের জন্ম হলে একটা সোনার জিনিস বাবা মা হয়ে পর্যন্ত সন্তানকে দিতে পারে না, তার মানে কি সেই বাবা মা সেই সন্তানটিকে ভালোবাসে না? তার মানে কি সেই বাবা মা তার সন্তানের প্রতি সেই আবেগ, সেই ভালোবাসা, সেই কোনো কিছু নেই? সে একটা সোনার গয়না তার সন্তানকে দিতে পারেনি বলে, বা যেই ঠাকুমা দাদু বা যেই দিদিমা ঠাকুমারা তার নাতি নাতনিকে একটা সোনার গয়না উপহার দিতে পারে না, তার মানে সেই ভদ্র মহিলা যিনি নাকি বমি করেন বাসে উঠে, তিনি তার নাতিকে দেখার জন্য ব্রেক জার্নি করে করে দমদম পর্যন্ত এসছে এবং সেখান থেকে অনুপম তার মাকে নিয়ে হাসপাতালে পৌঁছেছে এবং সেখানে তিনি একটা জামা দিয়ে আর একটা রূপোর চেন, হ্যাঁ, নজর লাগানো কাঠি, ওই হুক্কা কাঠি বলি আমরা ওগুলোকে, নজর কাঠি দিয়ে বানানো একটা রূপোর চেন তার নাতিকে দিয়েছে। তার মানে কি তার ঠাকুমা এবং দাদু তার নাতির প্রতি কোনো ভালোবাসা নেই? এই হারামির বাচ্চাকে ভিখারির ঘর থেকে হার আভাতে ঘর থেকে উঠে আসা একটা মেয়ে ছেলে, যার বাপ লজ দেখে একটা সিদ্ধারালেস, হ্যাঁ, জল গরম করতে পারে না একটা বদা পাঠার কাছে, বদা পাঠাই বলবো, যে পাঠা তার ভাগনার সঙ্গে তার বউকে সহবাস করার জন্য, হ্যাঁ, ব্যবস্থা করে দেয়। রেড লাইট এরিয়ার মাসিদের কাজ করে হারামির বাচ্চা, ভদ্রঘরের সন্তান হয়ে সেই জানোয়ারের বাচ্চাকে আমি অন্তত বদা পাঠাই বলবো। বদা পাঠা না হলে কোনো স্বামী তার বউয়ের এই রকম দেশটামি মুখে আঙুল দিয়ে বসে বসে কখনোই সহ্য করতে পারে না, যেটা এই বদা পাঠা লুচ্চাটা বসে বসে তার বউয়ের পয়সায় গিলবে বলে হারামির বাচ্চা বসে বসে সেটাকে কি করছে, হজম করে যাচ্ছে। তারপরে বক্তব্য কি, সেখানে দাঁড়িয়ে অনুপমের বাবা মা কেন সোনার জিনিস দিল না? বিয়ে হওয়ার পরে তো মেয়েটাকে কিচ্ছু দেয়নি, একটা চপ্পল দিয়েছে, একটা হাওয়াই চটি দিয়েছে, কিন্তু 3.5 কাঠা জায়গা যে মারুর শ্বশুর শাশুড়ি মারুকে দিয়েছে হারামির বাচ্চা সেটা বলতে ভুলে যায়। একটা চপ্পল দিয়েছে সেটা বলতে পারে, আর একটা 3.5 কাঠা জায়গা যে দিয়েছে পমপমকে, অনুপমকে আর মারিয়াকে, হারামির বাচ্চা সেটা দর্শকের সামনে হাইলাইট করতে ভুলে যায়। তখন তলায় একদম জ্বলে ওর তলায় একদম আগুন লেগে যায়, যেখানে, হ্যাঁ, মানে কি বলবো, একবার ভাগনা একবার মামা দুইজনে গুতোগুতি করে সেখানে পুরো আগুন লেগে যায়। আজকে বলুন তো, সেই মহিলা তার মানে নাতির জন্য তার সামর্থ্য অনুযায়ী জিনিস এনেছে, ওর বাপ মা লস দেখে ওকে এই লুচ্চা পাঠার কাছে বিয়ে দিয়ে দিয়েছে। তারপরে লুচ্চা পাঠা ভাগনাকে লেলিয়ে দিয়েছে যে দেখো আমাদের তো এই বাড়িটা হাতাতে হবে, পুরো বাড়িটা। এই পাঠি ওকে বুঝিয়েছে আমাদের তো এই বাড়িটা হাতাতে হবে, তাহলে ওপরের ভাগটা তোমার বাবা ঠিক করেছে ওই লুচ্চাকে দেবে। তাহলে বদা পাঠা লুচ্চা পাঠা দুটোকেই কি করব, আমার ফুটোর মধ্যে ঢুকিয়ে সিল করে নেব। তাহলে বদা পাঠা উপর নিচটা বদা পাঠা পাবে আর লুচ্চা পাঠা ওপরটা পাবে, দুটোই আমার, পুরো লসটাই আমার। তা মারু তো লস দেখে যায়নি, মারু একটা দিন আনা দিন খাওয়া ঘরের ছেলে দেখে গেছে, ভালোবেসে। টাকা পয়সার হিসাব মারিয়ে যায়নি, সম্পর্ক টাকা পয়সার হিসাব মারিয়ে হয় না। যেই সময় মারু সম্পর্ক করেছিল সেই সময় মারু কোনো ব্লগিং চ্যানেল ছিল না, সেখানে অনুপমের সঙ্গে তার সম্পর্ক 7 বছরে। সেইখানে দাঁড়িয়ে মারু একটা দিন আনা দিন খাওয়া ঘরের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে এবং সেখানে দাঁড়িয়ে তার শ্বশুর শাশুড়ি আজকে কিছু দিতে পারছে না বলে তারা কাইজটা। কে বলছে যে হারামির বাচ্চা নাকি বিয়ে বাড়িতে খালি হাতে প্রেজেন্টেশন ছাড়া চলে যায়? ভিখারির বাচ্চা এত বড় মানসিক ভিখারি, খালি হাতে একটা, হ্যাঁ, নেমন্তন্ন বাড়িতে খেতে চলে যায়, একটা ক্যাডবেরিজের সেলিব্রেশন নিয়ে চলে যায়, কি না নিমন্ত্রণের কার্ডটা শ্বশুর মশাইয়ের নামে এসছে, তাই গিফটটা শ্বশুর মশাই দেবে। আমার কাজ কি, গান্ডে পিণ্ডে গিয়ে গেলা। তাহলে ওর ওই বাপ লজ, ওর বাপ ওই যে ভিখারি বাচ্চা, ওর ভিখারির বাচ্চা বাপ লজ দেখে বিয়ে দিয়েছিল, মারু তো লজ দেখে বিয়ে করেনি, হ্যাঁ।
আরে একটা মানুষকে সময় দিতে হয়। ওরা সাধারণত আমি বলেছি যে প্রেগন্যান্সির জার্নিতে 3 দিন 7 দিন এরকম করে প্যাকেজিং থাকে। হ্যাঁ, এখন প্যাকেজ সিস্টেম হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে মারিয়া ভর্তি হওয়ার পরে 4 দিন হয়ে গেছে, নার্সিংহোমে রয়েছে। কারণ হচ্ছে ওর বাচ্চাটার একটুখানি প্রবলেম দেখা দিয়েছে, সেই প্রবলেমটা কাটিয়ে ডাক্তার যাওয়ার জন্য বলেছে। তাই জন্য গেলেও কোনো বাড়িতে অসুবিধা হতো না, তবুও ডাক্তার বলেছে বলে ওরা ছুটি নিয়ে যায়নি। এইবার ওর বক্তব্য একটা বাচ্চা সম্বন্ধে বলছে, কোলে যখন নিচ্ছে দেখে মনে হচ্ছে দেহ আছে মাথা নেই। ভাবতে পারেন একটা মহিলা যার কোল শূন্য, সেই মহিলা একটা সদ্যজাত শিশু সম্বন্ধে এইরকম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কথা বলতে পারে। আপনারা কল্পনা করতে পারেন যে দেহ আছে মাথা নেই? হ্যাঁ, তারপরে বাচ্চাটাকে হাবল থেকে শুরু করে, হ্যাঁ, বাচ্চাটার এখন তো বাচ্চা হলেই তাদের জন্ডিস হয়, এখনের বাচ্চা হলেই শ্বাসকষ্ট হয়। তোর বোনের মেয়ের শ্বাসকষ্ট হয়েছে কারণ তোর বোন মাতাল, তোর বোন পাক্কা মাতাল। যেই সব মায়েরা নেশা ভাঙ করে তাদের সন্তানদের ওই রকম সমস্যা হতেই পারে। তার জন্য এটা নয় যে তোর বোনের বাচ্চার শ্বাসকষ্টের প্রবলেম হয়েছে বলে সব বাচ্চা একেবারে পৃথিবীতে আসবে শ্বাসকষ্ট নিয়ে। আমার ছেলের ওয়েট হয়েছিল 3.5 কিলো। প্রথম থেকেই ডাক্তাররা, আমি চেষ্টা করেছিলাম যাতে নর্মালে বেবি আর কি হয়, আর কি সিজারে আমাদের মানে আমরা চাইনি আর কি, কিন্তু ডাক্তার প্রথম থেকে বলে এসছে যে আপনার সিজার করা যাবে না, কারণ আপনার বেবির অনেকটা বড় হয়ে গেছে। 3.5 কেজি একটা বাচ্চার ওয়েট থাকলে সেই মায়ের কতটা কষ্ট হতে পারে। একটা প্রেগনেন্সিতে একটা মেয়ে কেউ একদিনে 2 দিনেই হাঁটে, কেউ 3-4 দিন লাগে তার হাঁটা চলা করতে, বিশেষ করে যাদের তলপেট ভারী থাকে। যেমন আমি কেন বলছি আমার তলপেট ভারী, প্রচণ্ড কষ্ট হয়েছে। যে মারিয়ার যেরকম কাপ উঠেছিল না, খিচুনি মতন বলছিল, আমার ওই রকম ডেলিভারির পরে যখন দিয়েছিল বেডে, কিছুক্ষণ পরে আমার ওই রকম শুরু হয়েছিল, খিচুনি না কাপ, মানে প্রচণ্ড পরিমাণে কাঁপুনি। 2খানা কম্বল দিয়ে আমাকে, মানে আমি কথা বলতে পারছি না, আমার ঠোঁট কাঁপছে এমন অবস্থা। এবং আমার এমন হয়েছিল আমি শুয়ে থাকলে কথা বলছিলাম খুব আস্তে, উঠে বসে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, এমন অবস্থা। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড। যারা এই জার্নির থেকে গেছে তারা জানে। হারামির বাচ্চা তো এই জার্নির থেকে যেতে পারবে না। হারামির বাচ্চা ভাবছে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, হ্যাঁ, ও ফাটাতে বসে গেছে। এখন বক্তব্য কি শুরু হলো, আমি কালকেই বলেছিলাম। এরপরে বলবে যে সোনা দিল না কেন। দেখলেন কালকের ভিডিওতে সোনা কেন দিল না, হারামির বাচ্চা চলে এসছে। সেখানে একজন কমেন্ট করেছে কুত্তার বাচ্চাকে জুতানোর জন্য, সেখানে ও বলছে তোমার জ্ঞান এখানে শুনতে একদম এখানে দিতে আসবে না, চাল ফট। কেন যান আপনারা? আমি বুঝে পাই না, আপনারা যারা ভালো ভিডিও করে তাদের ভিডিও গিয়ে আপনারা ভিউজ দেওয়ার প্রয়োজন মনে করেন না, অথচ এই ধরনের নরকের কীট যারা দিনের পর দিন, হ্যাঁ, নোংরামি করছে, সমাজকে কুলুষিত করছে, সেই ধরনের মহিলাদেরকে গিয়ে আপনারা ভিউজ দিয়ে তাদের ভুরি ভুরি টাকা ইনকাম করার সুযোগ আপনারা করে দেন। আর তারপরে সেখানে গিয়ে জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, লাথি, চাল ফট, চল, হ্যাঁ, তোকে লাথি মেরে লাত মেরে তাড়ালাম, তোকে এই করে দিলাম, তুই চলে যা, এই সব নোংরা কথা গিয়ে আপনারা শোনেন। সেখানে একজন বলেছে আমি কমেন্ট করি না, আজকে কমেন্ট করতে বাধ্য হলাম। হ্যাঁ, সে পারলে সেই মানুষটার মনে হয় চুলের মুঠি ধরে ছিঁড়ে যদি ও হাতে নিয়ে আসতে পারত, ওর মনে হয় ভালো হতো, ওর মনে হয় ভালো হতো। এখন বক্তব্য হচ্ছে যা কেন আসলো না। মারিয়ার শ্বশুরবাড়ির লোক যখন আসলো, মারিয়ার মুখে কিন্তু হাসি ছিল না, কারণ শ্বশুরবাড়ির লোককে মারিয়া একদম পছন্দ করে না। ডে 1 থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যা খরচা করেছে মারিয়া নিজের টাকায় করেছে। লক্ষ্মী পুজো নিজের টাকায় করেছে, কার্তিক পুজো নিজের টাকায় করেছে। ভাই, একটা বাবা মা, অনুপমের বাবা মার ইনকাম সেরকম নয়, সেখানে দাঁড়িয়ে থেকে তারা
এক একটা অনুষ্ঠান করতে গেলে খরচা আছে। স্বাদের অনুষ্ঠান, বিয়ে কাম, ফুলসজ্জা কাম, বউ ভাত কাম, যে স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল সেই কাম 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 অনুষ্ঠানে মারিয়ার তো যা অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাহলে এই ক্ষেত্রে মারিয়ার যা কেন আসলো না? কারণ মারিয়ার জায়ের সাথে মারিয়ার সম্পর্ক ভালো নয়। যেমন এমএসএল এর সঙ্গে এমএসএল এর জায়ের সম্পর্ক ভালো নয়, ভাসুরের সঙ্গে ভাইয়ের বউয়ের অবৈধ রিলেশন, তো এখানেও মারুর জায়ের সাথে মারুর সম্পর্ক ভালো নয়। কে বলছে? যেই হারামির বাচ্চা 12 বছরেও শ্বশুর শাশুড়িকে আপন করতে পারেনি, যেই হারামির বাচ্চা নিচে চিত হয়ে কলপারে পড়ে গিয়ে মাথা ফেটে গেলে পর্যন্ত ওপর থেকে শ্বশুর শাশুড়ি নামে না, যেই হারামির বাচ্চা শ্বশুর শাশুড়ির চোখ অপারেশন করতে গেলে তাদেরকে তার বোনের বাড়িতে থেকে সেখান থেকে ডাক্তার দেখিয়ে চোখ অপারেশন করে চোখে ওষুধ দিয়ে সুস্থ হয়ে বাড়িতে ঢুকতে হয়, কারণ বাড়িতে একটা জানোয়ার বসবাস করে। সেই জানোয়ার বলছে যে মারুর সাথে মারুর জায়ের সম্পর্ক ভালো নয়। এবার দেখুন, হতেই পারে একটা পরিবারে জায়ে জায়ে সম্পর্ক ভালো নেই, কিন্তু মারিয়া কিন্তু ওর ফ্যামিলির বন্ডিংটাই আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে, এবং ওর সাথে কিন্তু ওর যা যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছে এবং তার মুখে চওড়া হাসি আমরা দেখতে পেয়েছি। তারপরেও জানোয়ার বলে যাচ্ছে মারুর শ্বশুর বাড়ির লোকের সাথে জায়ের সাথে ভালো সম্পর্ক না। শ্বশুর শাশুড়ি এসছে, বাচ্চাটাকে একবারও শ্বশুর শাশুড়ির কাছে দিল না, অথচ ওই যে ভিউয়ার্সটা এসছে তখন বাচ্চাটা ওখানে ছিল না, তারপরেও বাচ্চাটাকে নিয়ে আসতে বলছিল দেখানোর জন্য। বাচ্চাটা ঘুমাচ্ছে, তারপরেও বলছে বাচ্চাটাকে একটু নিয়ে আসো। আর শাশুড়ি মা আসলো, শাশুড়ি মার কোলে বাচ্চাটাকে একবারও দিল না। এইবার যদি বাচ্চাটাকে ধরুন তর্কের খাতিরে শাশুড়ি মার কোলে দিত, তখন কি বলতো? এই কোনখান থেকে ব্রেক জার্নি করতে করতে বাসে টাসে করে এই অটোতে এইতে ওইতে করে এসছে, তারপরে দমদম পর্যন্ত গা ঘেঁষা ঘেঁষি করে ট্রেনে করে এসছে, তারপরে এসেই সেই বাচ্চাটা সদ্যজাত বাচ্চাটাকে কোলে নিয়ে নিল। ইস, একটুও মারুর শ্বশুর বাড়ির লোকের শিক্ষা দীক্ষা নেই, একটুও ওরা কিচ্ছু 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 মানে না। বাচ্চাটাকে হাত টাত না ধুয়ে বাইরের জামা কাপড়ে কোলে নিয়ে নিল। তখন দেখতেন এই কথাটা বলতো, তখন এই কথাটা বলতো। তাহলে এই হারামির বাচ্চা কতটা ফ্রাস্ট্রেটেড আপনারা ভাবুন, কতটা ফ্রাস্ট্রেটেড। এতদিন মারিয়ার পম্পমের অনুপমের আর মারিয়ার যেই দিনকে বাচ্চা হলো সেই দিনকে মধু কাকিমা যাওয়ার পরে ওর গল্প কি শুরু হলো? এই মধু কাকিমা তার বরের জামাইয়ের সম্বন্ধে যা বলে রেখেছে আমাদের কাছে, হ্যাঁ, যদি বলি তাহলে এই জামাই আর শাশুড়ির এই সম্পর্ক কোথায় চলে যাবে? এই রকম জামাই সম্বন্ধে কেউ বলে না। তারপরে ওরা কি করলো? মধু কাকিমা পম্পম যখন মারিয়ার বাচ্চাটা হলো, মধু কাকিমা যে পম্পমকে জড়িয়ে ধরেছে, সেদিনকে ওর মুখে সাপা সাপ করে একেবারে পেরেক লাগানো জুতো সাট সাট করে ওর মুখের মধ্যে একদম বড় করে মেরে দিয়েছে। কিন্তু দেখুন নির্লজ্জের বাচ্চা কত বড় নির্লজ্জ বেহায়া, না আছে লাজ না আছে লজ্জা হারামির বাচ্চা। তারপরেও এসে এখানে বসে যায় জ্ঞান মারাতে। যার কোল ভরার জ্ঞান নেই, কিন্তু আপনাকে বাচ্চা মানুষ করার জ্ঞান পুরো দমে দিয়ে দেবে। বাচ্চাকে জন্মের পরে কি করা উচিত, কিভাবে নেওয়া উচিত, কোলের কোন দিকে মাথা হওয়া উচিত, কোন দিকে পা হওয়া উচিত, বাচ্চাকে কি খাওয়ানো উচিত, দুধ খাওয়ার সময় মায়ের দুধ খাওয়ার সময় মাকে কি কি খাওয়া উচিত কি না খাওয়া উচিত, সমস্ত কিছু জ্ঞান আপনাকে দিয়ে দেবে পুরো একদম। আপনি ভাববেন 20টা বাচ্চা মানুষ করে ফেলেছে ও। সম্পর্কের জ্ঞান, মা ছেলের সম্পর্কের জ্ঞান, বাবা মেয়ের সম্পর্কের জ্ঞান, স্বামী স্ত্রীর সম্পর্কের জ্ঞান সেই লেভেলে মেরবে। অথচ দেখুন ওর বাড়ির সম্পর্কগুলো দেখুন। ননদ হয়ে গেছে শাশুড়ি, শাশুড়ি হয়ে গেছে দিদি শাশুড়ি, আর স্বামী হয়ে গেছে মামা শ্বশুর, হ্যাঁ, আর
নন্দাই হয়ে গেছে শ্বশুর, আর ভাগ্নি হয়ে গেছে ননদ। তাহলে বুঝতে পেরেছেন কোন জানোয়ারকে ভিউজ আপনারা দিয়ে মাথায় তুলছেন? কোন জানোয়ার আজকে এত নোংরামি করার পরেও গলাবাজি করে আই এম দ্য কুইন, আই এম দ্য কুইন, আই এম দ্য কুইন বলে যাচ্ছে? এই জানোয়ারকে সিধা আপনারাই করতে পারেন ভিউজ দেওয়া বন্ধ করে। বুঝতে পেরেছেন? আজকে সঞ্জয় দাকে নিয়ে পড়ে গেছে যে সঞ্জয় দা একটা রিকোয়েস্টেড ভিডিও করেছে দেবশ্রীদির কে অনুরোধ করে যে এই সময় মেয়েটা প্রেগন্যান্সি জার্নি সেরে প্রেগনেন্ট মানে বাচ্চা হয়েছে, এখনো মা কিন্তু অসুস্থ, এমন কোনো কথা তাকে বলা উচিত না যেই কথাটায় সে উত্তেজিত হয়। আমি সঞ্জয় দার সঙ্গে 100% সহমত। সমালোচনা অবশ্যই করব, কিন্তু তার মধ্যে একটা গাইডলাইন থাকতে হবে যে এই সময় আমি এতটাই বলতে পারি, এতটা বলতে পারি না। সেটা যার নেট আছে এমন নয় আমার নেট, আমার মোবাইল, আমার ডেটা, আমার সব বলে আমি এখানে এসে যা খুশি তাই বলতে পারি না, যা খুশি তাই বলতে পারি না। আমাকে দেখতে হবে আমি যার উদ্দেশ্যে কথাটা বলছি আমার কথাটা তার কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা। বিশেষ করে যে সদ্য মা হয়েছে, যার অপারেশনের ব্যথাটা এখনো পর্যন্ত তার নিরাময় হয়নি, সেখানে আমাকে বুঝে শুনে কথা বলতে হবে। আর সেটা রিকোয়েস্ট করাটা হচ্ছে থ্রেড দেওয়া। কে বলছে? যেই জানোয়ার দুদিন আগে দেবশ্রীদিকে বলেছে চামড়ায় ঘষাঘষি করে দেবশ্রীদির চামড়া ঝুলে গেছে। ভাবতে পারেন আপনারা? ভাবতে পারেন? আসলে জানোয়ার সর্ব জায়গায় জবের থেকে ওর জ্ঞান হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, তবে থেকে চামড়ায় চামড়ায় ঘাসাঘাসি করে হারামির বাচ্চা এইখানে এসে পৌঁছেছে। বুঝতে পেরেছেন? তাই বিছনার চাদর কুচকানো দেখলে সেখানে কতটা যৌবনের এডিট হয়েছে, কতক্ষণ ধরে যৌবনের এডিট হয়েছে, এই জানোয়ার বুঝতে পারে, যেটা আমাদের সাধারণ মাথায় আসবে না। নালে বুঝতে পারেন সমুদ্র সৈকতে গিয়ে ওর ওই যে গিট দেওয়া জাঙ্গিয়া আর গিট দেওয়া ওর দুধের খাপ কি করবে? ও পরে ওখানে নাচ করবে সমুদ্র সৈকতে, সেখানে যাতে ওই স্যান্ডিকে ও মনোরঞ্জন করতে পারে। স্যান্ডি যে এর মতন কুত্তার বাচ্চার দিকে তাকিয়েও দেখে না, ওর মতন 12 ভাতারিকে ঘেন্না করে, বদা বেটি সেটা এখনো বুঝতে পারেনি। বদা বেটি সেটা এখনো বুঝতে পারেনি। এই একদম ফোন করবে না তো, তোমার ফোন একদম করবে না, আমাকে ভালো লাগে না। কে বলেছিল? স্যান্ডি বলেছিল। তারপরেও নীলজ্জের বাচ্চা জাঙ্গিয়া পরে মনোরঞ্জন করার জন্য একদম লুল্লুরিবাজি সেই লেভেলের মাথায় উঠে গেছে। ওর ওই ফলস চুলমালা মার্কা মাথায় একদম লুল্লুরিবাজি উঠে গেছে মাথায়। হারামির বাচ্চা শুধু সারাদিন পুরুষ ডাকে, কখন ঢুকাবে ও? ওই যে বলছে না আমার ঢুকানোর মুখে নেওয়ার লোক নেই, মুখে ঢুকানোর লোক নেই, ওর বোটা চিবানোর লোক নেই। জানোয়ার কোথাকার ইতর ছোট লোকের বাচ্চা। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।